পাঞ্জাবের লোকজন বেশ হাসি খুশি ভাবেই তাদের জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই দেখা যায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে জম্বি ভাইরাস। সবাইকে ঘরে থাকতে বলা হলেও জিতেন্দ্র বেরিয়ে পড়ে তার গার্লফ্রেন্ডের খোঁজে, আর এতেই ঘটে বিপত্তি। তারা পড়ে যায় ভয়ঙ্কর জম্বিদের কবলে। তবে সেই সময় তাদের বাঁচাতে চলে আসে এক মহিলা বিজ্ঞানী। কিন্তু এই ভয়ঙ্কর জম্বিদের হাত থেকে কি সে পারবে সবাইকে বাঁচাতে আর জিতেন্দ্রর গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে? তাছাড়া এই ভাইরাস ছড়িয়ে পড়ার আসল কারণটাই বাকি, সেটাই দেখব আজকের গল্প জম্বিল্যান্ডে। শুরুতে আমাদের প্রাণবন্ত চণ্ডীগড় শহরের বেশ কিছু দৃশ্য দেখানো হয়। ভিড়ভাট্টা, হইচই, মানুষজন, পরিচিত বিখ্যাত সব জায়গা, সবকিছু আমাদেরকে দেখানো হয়। সব ছিল বেশ সুন্দর। এরপরই দৃশ্য চলে যায় ভবিষ্যতে 2032 সালে, যেখানে একই চণ্ডীগড় শহর যেন এক ভুতুড়ে পরিত্যক্ত শহরে পরিণত হয়েছে। সব জায়গা খা খা করছে, কোথাও কোনো মানুষজন নেই। দেখা যায় শ্যাওলা পড়ে গেছে পাঞ্জাব ইউনিভার্সিটিতে। সেক্টর 70-এ আগাছা জন্মেছে। একেবারে চারিদিকে শুনশান নীরবতা। এখান থেকে দৃশ্য আবারও আসে বর্তমানে। আমরা একজন মহিলাকে দেখতে পাই। সে ফোনে কারোর সাথে কথা বলছিল। সেই মহিলাটা জীবন নিয়ে অনেক বেশি অতিষ্ঠ, আর সেই সব কিছুই সে ফোনে বলছে। এখনকার মেয়েরা কেন সন্তান নিতে চায় না তা নিয়েও সে আফসোস করছিল। আবার বলছিল যে তার গরু এখন একদমই দুধ দিতে চায় না। মানে সবকিছু নিয়েই সে বিরক্ত আর কি। এই সময় সে তার ছোট ছেলেকে ডাকে, আর বড় ছেলে উপরে গেমসের জম্বি মারছিল। কিন্তু দেখা যায় হুট করেই ছোট ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর সে সেখানেই পড়ে যায়। হঠাৎ তার শরীর ভীষণভাবে বাঁকাতে শুরু করে, মুখ দিয়ে গড় গড় আওয়াজ বের হয়, আর ধীরে ধীরে সে একটা জম্বিতে পরিণত হয়। তার মা তো তাকে ছটফট করতে দেখে তার দিকে ছুটে আসে, কিন্তু সে তো তার মায়ের উপরেই হামলা করে বসে আর তার ঘাড়ে কামড়ে দেয়। মুহূর্তেই দেখা যায় ওই মহিলাটিও এক ভয়ানক জম্বিতে পরিণত হয়েছে। এরপরই আমাদের একটা বাচ্চার কণ্ঠ বলতে থাকে যে সায়েন্স বইতে লেখা আছে যখন পৃথিবী তৈরি হয় তখন পৃথিবীতে গাছপালা, পশু পাখি, মানুষ এসব কিছুই ছিল না, শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস ছিল। আর এখনো সেই ব্যাকটেরিয়া ভাইরাস পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছে, যা কেউ বুঝতে পারে না। এই পৃথিবী যেমন ব্যাকটেরিয়া ভাইরাসদের দিয়ে শুরু, তেমনি তাদের দিয়েই একদিন শেষ হবে। মানুষজন টাইম বোমে বসে আছে, যা যে কোনো মুহূর্তে ভাইরাস হয়ে ফেটে পড়বে। সামনে হয়তো এমন কোনো ভাইরাসও আসবে যা ক্যান্সার কিংবা করোনার থেকেও ভয়াবহ। মানুষ সেই ভাইরাসকে হারাতে পারবে না। তখন হয়তো মানুষের দরকার পড়বে একজন সুপার হিরোর। সেই সুপার হিরো তার বিশেষ পোশাক পরবে আর সব মানুষের মধ্যে এসে মানুষকে বিরাট বিপদ থেকে বাঁচাবে। এরপরে আমরা এক মোটিভেশনাল স্পিকারকে দেখি। সে এমডিএম নামের একটা কোম্পানিতে এসেছে কর্মচারীদের মোটিভেট করতে। এটাই মূলত তার কাজ। এই কোম্পানির সাথে যুক্ত থাকলে কর্মচারীরা কি কি সুবিধা পাবে তাই সে বলতে থাকে সবাইকে। চমৎকার ভাবে প্রত্যেককে সে মোটিভেট করতে থাকে। সবাই তার কথা শুনে বেশ ইমপ্রেসড হয়। জঙ্গলে গিয়ে কিভাবে করে পানি শুকিয়ে যাওয়া নল থেকে পানি বের করা যায় তারই চমৎকার এক মোটিভেশনাল গল্প বলে সে। সবাই তো তখন হই হুল্লো করতে থাকে আর তালি দিয়ে তাকে স্বাগত জানায়। সে আরো বলে এই কোম্পানির সাথে যুক্ত থাকার কারণে তার গ্রামের বাড়িতে বাংলো রয়েছে, দামি গাড়ি রয়েছে। সবাই তো এতে আনন্দে ফেটে পড়ে, আর তারাও স্বপ্ন দেখে এই কোম্পানিতে থেকে তাদেরও জীবন উন্নত হবে। আমরা বুঝতে পারি তাকে মানুষ অনেক পছন্দ করে। যাক, সে বের হলে দেখা যায় সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে। এরপর সে তার দামি গাড়িতে ওঠে, আর সাথে কোম্পানির এমডিও ওঠে। এক জায়গায় গাড়ি থামিয়ে সে একটা ভাঙাচোরা মোটর সাইকেলে উঠে পড়ে। আসলে ওই দামি গাড়ি নয়, বরং এই ভাঙা মোটর সাইকেলই মোটিভেশনাল স্পিকার জিতেন্দ্র সিং এর নিজের বাইক। সে মোটিভেশন দিতে যা বলেছে সব ছিল ভুয়া। এমডি কুলদীপ নিজেও নেমে যায় সেখান থেকে আর তার ভাঙা মোটর সাইকেলে স্টার্ট দেওয়ার চেষ্টা করে। জিতেন্দ্র তখন কুলদীপকে বলতে থাকে যে সে বলেছিল জয়েন করার পর প্রতি মাসে তার চেক পাবে। সে 5 মাসে কিছুই পায়নি। শেষ সম্বল 4000 টাকা ছিল, সেটাও তার স্যুট কিনতে চলে গেছে। প্রতি সেমিনারে স্যুট ড্রাই ক্লিনিং করতে 300 টাকা খরচ হয়। এসব সে আর সামলাতে পারছে না। তখন কুলদীপ বলে সে এত হিসেব নিকেশ না করে কাজ করলেই তো টাকা পায়। 5 মাসে সে মেম্বার অ্যাড করেছে মাত্র 3 জন, তাহলে সে কিভাবে টাকা পাবে? জিতেন্দ্র বলে
তার নিজের পরিবারের মেম্বারই তো তার ফোন ধরে না, সে কি করে মেম্বার অ্যাড করবে? দাদা বাড়ি নানা বাড়ি সবাই তাকে ব্লক করে রেখেছে। কুলদীপ তখন এসব শুনে বলতে থাকে, ইতিহাস সৃষ্টি করতে হলে তো টুকটাক অপমানিত হতেই হবে, আর একটা সময় সব ঠিক হয়ে যাবে। সে যখন একদিন হেলিকপ্টারে করে স্পিচ দিতে আসবে তখন সে নিশ্চয়ই এসব দিনের কথা ভুলে যাবে। এ কথা শুনে মোটিভেশনাল স্পিকার নিজেই মোটিভেটেড হয়ে যায় আর বসের বাইকে নতুন উদ্যমে ধাক্কা দিতে থাকে। ওদিকে আমরা একটা গরুর খামার দেখি, যেখানে একটা গরু মরে পড়ে আছে। জানা যায় 11 দিনে 63টি গরু এই খামারেই মারা গেছে। এর বাইরে গ্রামগঞ্জের গোশালাগুলোয় 100-র কাছাকাছি গরু মারা গেছে। এই নিয়ে খামারের কর্মকর্তা গুরুবাক্স বেশ চিন্তিত। এভাবে চলতে থাকলে তো সে ঝামেলায় পড়ে যাবে। এদিকে হেড অফিস থেকে আজ সিনিয়র সায়েন্টিস্ট পাঠানোর কথা, তারা সেই সায়েন্টিস্টেরই অপেক্ষায় আছে। এই সময়ই দেখা যায় ফার্মে এক মেয়ে মোটরসাইকেল নিয়ে সানগ্লাস পরে আর বেশ ফাঙ্কি জ্যাকেট পরে সেখানে চলে আসে। সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায় যে এই মেয়ে এখানে কি করছে। এরপর সে এগিয়ে আসে সেখানে আর জিজ্ঞেস করে এখানে মহামারী কখন শুরু হয়েছে। গুরুবাক্স তো তাকে দেখে চিনতেই পারে না। এবার মেয়েটি নিজের পরিচয় দেয়। সে জানায় সে অ্যানিমেল জেনেটিক্স ডিপার্টমেন্টের সিনিয়র সায়েন্টিস্ট, তার নাম আঁচল। তারা তখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, তাই সে জিজ্ঞেস করে তারা এমন অবাক হয়ে তাকিয়ে আছে কেন। তারা নিশ্চয়ই ভেবেছিল সিনিয়র সায়েন্টিস্ট মানে বয়স্ক কোনো পুরুষ বিজ্ঞানী আসবে, তাই তো? গুরুবাক্স তখন বলে আসলে এমন কিছু নয়, যাক সে বিশ্রাম করে নিতে পারে। আঁচল তখন বলে বিশ্রাম নেওয়ার সময় এখন নেই। ওদিকে আমরা এক মেয়েকে দেখতে পাই যে কোরিয়ান ভাষায় কোনো একটা ছেলের সাথে কথা বলছে। কোরিয়ান ছেলেটি তাকে প্রেম নিবেদন করছে, সেও কোরিয়ান ভাষায় তার জবাব দিচ্ছে। তবে হঠাৎ করেই তার হুঁশ ফিরে আসে। দেখা যায় সে কোরিয়াতে নয়, ইন্ডিয়ার একটা সেলুনে আছে আর তার সামনে ভারতীয় এক ছেলে আছে যে তাকে কোরিয়ান স্টাইলে চুল কেটে দিচ্ছে। আমরা বুঝতে পারি কোকো নামের এই মেয়েটি কোরিয়ার কে-পপের অনেক বড় ভক্ত, তাই সে সারাক্ষণই তাদের নিয়ে কল্পনার জগতে ডুবে থাকে। আর এই কোকো হলো জিতেন্দ্ররই গার্লফ্রেন্ড। সেমিনারের ঝামেলা শেষে তাকে কল দেয় জিতেন্দ্র। দুজন বেশ কিছুক্ষণ খুনসুটি করে আর কোকো তখন জিজ্ঞেস করে সে যে কোরিয়ান ড্রামা পাঠিয়েছিল তাকে জিতেন্দ্র দেখেছে। জিতেন্দ্র বলে না, সে সেটা দেখার সময় পায়নি, সে সেমিনার নিয়ে খুব ব্যস্ত ছিল। কোকো তখন জিজ্ঞেস করে সে প্লাটিনাম মেম্বার কবে হবে। জিতেন্দ্র বলে এই তো, আর 18 জন মেম্বার যুক্ত করতে পারলেই সে প্লাটিনাম মেম্বার হয়ে যাবে। ওদিকে আঁচলকে দেখা যায় মৃত গরুটির থেকে সে স্যাম্পল নেয়। গুরুবাক্স তখন বলে তারা কোনো রকম রোগের লক্ষণ পায়নি, খামোখায় গরুগুলো মারা যাচ্ছে। তারা তো কিছুই বুঝতে পারছে না, তারা শুধু গরুগুলোকে মৃত অবস্থায় পেয়েছে। আঁচল তখন সবগুলো মৃত গরুর রিপোর্ট পাঠিয়ে দিতে বলে আর জিজ্ঞেস করে তারা কি অদ্ভুত কোনো কিছু দেখেছে। তখন এক কর্মী বলে ওঠে একবার সে এক গরু মারা যাওয়ার আগে তাকে ভীষণ হিংস্র রূপে দেখেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মাংসাশী প্রাণী যে রক্ত খেতে হন্যে হয়ে আছে। আর সে তো তখন তার পাশের গরু দুটোর পেটে শিং ঢুকিয়ে দেয় আর তারাও তখনই মারা যায়। ওই কর্মীর ওপরও হামলে পড়তে নেয় গরুটি। গুরুবাক্স তখন বলতে থাকে সে তার এত বছরের কর্মজীবনে কোনো গরুকে এত হিংস্র হতে দেখেনি। এসব কথা শুনে আঁচল কিছুটা চমকে যায় যে এগুলো কিভাবে হতে পারে। সে তখন গুরুবাক্সকে বলে তৈরি থাকতে, এখানে যে কোনো কিছু হতে পারে, অবস্থা ভালো নয়। ওদিকে জিতেন্দ্রর উপর দুজন লোক নজর রাখছিল, তারা বলা বলি করছিল আজ তারা হিসাব করেই ছাড়বে। জিতেন্দ্রকে আজ তারা আর ছাড়বে না। জিতেন্দ্র তখন তাদেরকে দেখতে পায়, তাদেরকে দেখেই তো সে প্রচন্ড ভয় পায় আর বাইক ছোটাতে শুরু করে। এদিকে গোল্ডি নামের ওই লোক তার পকেটে কিছু একটা ঢুকিয়ে নেয় আর তার পেছন পেছন গাড়ি ছোটাতে থাকে। জিতেন্দ্র তো বেশ ভয় পায়, কারণ সে ভাবে যে ওই লোক বুঝি কোনো অস্ত্র ঢুকিয়েছে তাকে মারবে বলে। জিতেন্দ্র তখন প্রাণপণে বাইক চালাতে থাকে। এদিকে কোকো তাকে কল দিতে থাকে। কলের পর কল দিতে থাকলেও সে তো ফোন রিসিভ করে না, কারণ সে তো এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত। জিতেন্দ্র শেষ পর্যন্ত পালাতে পারে। গোল্ডি তখন পকেট থেকে যা বের করে তার কিছুই না, একটা হিসাবের খাতা। এটা দেখে সে শান্ত হয়। জিতেন্দ্র আসলে গোল্ডির কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু তা নিয়েছে তো নিয়েছে, আর দেয়ার নামই করছে না। সুদ তো দূরে থাক, আসল টাকাই সে দিচ্ছে না। গোল্ডি তখন তার পেছন পেছন ঘুরে ঘুরে পেরেশান হয়ে গেছে, কিন্তু এবারও দেখা যায় জিতেন্দ্র সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনেক অপেক্ষা করে জিতেন্দ্রর দেখা না পেয়ে কোকো বাড়ি ফিরে আসে। তখন তার ফুপু তাকে জিজ্ঞেস করে কলেজ থেকে ফিরতে এত দেরি করেছে কেন সে। নিশ্চয়ই ওই অভাগা ছেলেটার সাথে সে দেখা করতে গিয়েছিল।
তার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে যেন সব মনে রাখে। আর তার বাবা এই গ্রামের চেয়ারম্যান, তার নাক যেন কোকো না কাটায়। ফুপুর এসব কথায় সে খুবই বিরক্ত হয় আর সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এরপর সে জিতেন্দ্রকে আবারও ফোন করে আর জিজ্ঞেস করে জিতেন্দ্র কেন এলো না। জিতেন্দ্র বলতে থাকে আসলে গোল্ডি চলে এসেছিল, তাই তাকে পালাতে হয়েছে, তার হাতে আর কোনো উপায় ছিল না। এসব শুনে কোকো বলে সে তার কাছ থেকে টাকা নিয়ে গোল্ডিকে দিয়ে দিলেই পারে, তবেই তো লাটা চুকে যায়, এত ঝামেলা করার কি দরকার। জিতেন্দ্র তখন বলতে থাকে যেখানে ভালোবাসা থাকে সেখানে টাকা পয়সার হিসাব থাকে না। আর কুলদীপ বলেছে আগামী মাস থেকে সে টাকা পাবে, তখন আর তাদের কোনো চিন্তা নেই। কোকো এসব শুনে বলে সে অনেকদিন ধরেই তো এই কথা বলছে, তবে সে তো টাকা আর পাচ্ছে না, আর মেম্বারও তৈরি করতে পারছে না, আর মেম্বার তৈরি করতে না পারলে টাকা পাবে কোত্থেকে। তাদের দুজনের আসলে কোনো ফিউচারই নেই, তাই সে যেন আর কখনো তার সাথে দেখা না করে। এ কথা বলে কল রেখে দেয় কোকো। জিতেন্দ্রের তো মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই সে মন খারাপ করে ছাদে বসে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে থাকে মনের কষ্ট ভোলার জন্য। সে তার বন্ধুদের বলে তারা কেন তার কোম্পানির মেম্বার হয় না, তারা মেম্বার হলেই তো তার কাছে কিছু পয়সা আসে। বন্ধুরা তখন বলে তারা এসব বোকামির মধ্যে নেই। তখনই কোকো আবার ফোন করে আর জিজ্ঞেস করে যে সে তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করছে, সে আসেনি কেন। জিতেন্দ্র তখন অবাক হয়ে যায় আর বলে সে তো বলেছিল দেখা না করতে, এখন তাহলে এই কথা বলছে কেন। কোকো তখন বেশ রেগে যায় আর আবারও ব্রেকআপ করে ফেলে। জিতেন্দ্র তো এসবের কিছুই বুঝতে পারে না। এরপর কোকো বলতে থাকে যে সে আর যেন কখনোই তার সাথে দেখা না করে, সে তার সাথে সব কিছু শেষ করে দিচ্ছে, তাদের মধ্যে আর কিচ্ছু নেই। আসলে কোকো এরকম প্রায়ই করে। তবুও ফোন রেখে চিন্তায় পড়ে যায় জিতেন্দ্র যে সে কিভাবে এই অবস্থা ঠিক করবে। এসব নিয়েই সে ভাবতে থাকে, তবে তাকে বেশি একটা ভাবতে হয় না। দুজনের মধ্যে আবারও সব ঠিক হয়ে যায়। সে কোরিয়ান হেয়ার স্টাইল করে আর তার মন ভালো হয়ে যায়। এরপর তারা একসাথে ঘুরেও বেড়ায়, দুজন মিলে গান গায়, বাইকে করে ঘুরতেও যায়। ঘুরতে ঘুরতে জিতেন্দ্র হঠাৎ লক্ষ্য করে তাদের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। গাড়ির মালিককে জিতেন্দ্র জিজ্ঞেস করে সে এমডিএল এর মেম্বার কি, সে কি প্লাটিনাম সদস্য হয়েছে। তখন কোকো তাকে থামায় আর বলে এই ছেলেটার নাম হলো সোশা, যার সাথে তার ফুপু তার বিয়ে ঠিক করেছে। সোশা নামের ছেলেটি তখন তার গাড়ি থেকে নেমে আসে আর তার পকেটে পিস্তল দেখা যায়। সোশা বলে তার হবু স্ত্রী কোনো ছেলেকে জড়িয়ে ধরে বাইকে ঘুরবে, এটা সে কিছুতেই মানতে পারবে না। সে কেন, অন্য কেউ পারবে না। জিতেন্দ্র তখন তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু সোশা তাকে এত জোরে এক চড় দেয় যে সে তার বাইক সহ হুমড়ি খেয়ে পড়ে। তারপরও জিতেন্দ্র প্রতিবাদ করতে চায়। তখনই সোশার চেলাপেলা এসে জিতেন্দ্রের গলা চেপে ধরে। কোকো তো এসব দেখে খুব ঘাবড়ে যায়। সে বারবার অনুরোধ করে তার গলা ছেড়ে দিতে, কিন্তু লোকটা ছাড়েই না। সোশা বলে সে যদি চায় যে সে তার গলা ছেড়ে দিক, তাহলে যেন কোকো তার গাড়িতে গিয়ে বসে। উপায় না দেখে কোকো তখন তাই করে। সোশা তখন জিতেন্দ্রকে ছেড়ে দিতে বলে আর তার কাছে এসে বলে কোকোকে সে এক বিয়েতে দেখেছিল। প্রথম দেখায় সে কোকোর প্রেমে পড়ে যায়। তার বাবা মাকে সে বহু কষ্টে রাজি করিয়ে পরে কোকোর ফুপার মাধ্যমে প্রস্তাব পাঠায় আর এঙ্গেজমেন্টও করে। এত কষ্ট করার পর যদি সে দেখে অন্য ছেলে তাকে বাইকে করে নিয়ে ঘুরছে, তাহলে তো সে তাকে ছাড়বে না, এটাই তো স্বাভাবিক। সে আরো বলে একটা ছেলে ছিল, সে লুকিয়ে লুকিয়ে কোকোকে দেখত, তাই সে তার পায়ে গুলি করে দিয়েছে। আর জিতেন্দ্র তো তাকে জড়িয়ে ধরে বাইকে ঘুরছে, সে নিশ্চয়ই বুঝতে পারছে সোশা তার কোথায় গুলি করবে। এরপরই সোশা কোকোকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সে কোকোর বাবাকে বলে ভাগ্য ভালো সে দেখেছে, তার বাবা দেখলে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যেত যা কিছুতেই সামলাতে পারত না কোকোর বাবা। মান সম্মান বাঁচাতে চাইলে সে যেন কোকোর ঘর থেকে বের হওয়াটা বন্ধ করে দেয় আর দ্রুতই যেন বিয়ের ব্যবস্থা করে, সেটা সবার জন্যই ভালো হবে। কোকোর বাবা তখন কি বলবে, সেও মাথা নিচু করে তার সব কথা শোনে। সোশায়ের পর যাওয়ার সময় কোকোর মোবাইলটাও নিয়ে যায়। ওদিকে রাতের বেলা গরু বাক্সের ঘরের দরজায় জোরে জোরে কড়া পড়তে থাকে। গরু বাক্স দরজা খুললে দেখা যায় আঁচাল দাঁড়িয়ে আছে। আঁচাল আসলে তার ফোনটা বন্ধ পেয়ে নিজেই চলে এসেছে। জরুরি অবস্থা তৈরি হয়েছে, এক্ষুনি ল্যাবে যেতে হবে। আঁচালের পর ল্যাবে গিয়ে বলে সবগুলো মৃত গরুর রক্তে অক্সিটোসিন পাওয়া গেছে, কারো রক্তের 17, কারো 32%। এখানে যে গরু মারা গেছে সেটিতে প্রায় 65% অক্সিটোসিন আছে। ব্যবসায়ীরা লোভে অন্ধ হয়ে গেছে আর ব্যবসার উন্নতির জন্য ইচ্ছে মতো অক্সিটোসিন ইনজেক্ট করছে গরুর উপর।
গরুবাক্স এসব শুনে বলে সে তো এসবের কিছুই জানে না। আঁচাল তখন তাকে সবগুলো অক্সিটোসিনের শিশি এক্ষুনি নিয়ে আসতে বলে। ওদিকে সোসা ফোন দেয় জিতেন্দ্রকে। কোকোর নাম্বার দেখে সে ভাবে কোকো তাকে ফোন করেছে। সে কোকোকে তখন চিন্তা করতে নিষেধ করে আর আগামীকালই জিতেন্দ্র তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সোসা তখন জিতেন্দ্রকে বলে সে কিভাবে ফোন ধরবে, সে তো ঘরে বন্দি। সোসা আরো বলে সে প্রথমে ভেবেছিল জিতেন্দ্রকে ছেড়ে দিবে, কিন্তু এখন সে তাকে ছাড়বে না। সে তার গ্রামে গিয়ে তার বাড়িতে ঢুকে তার কপালে গুলি করবে। জিতেন্দ্র এসব শুনে বলে সে ভয় পাওয়ার লোক নয়, তার বন্ধুদের আর তাকে সোসা চেনে না। সোসা তার গ্রামে গেলে 50 জন জিতেন্দ্রর পাশে অস্ত্র নিয়ে দাঁড়াবে, তাই সে যেন আসে তার গ্রামে, সে দেখে নিবে। এভাবেই কিছু না ভেবে জিতেন্দ্র তাকে চ্যালেঞ্জ করে বসে। তবে সে তো আর জানে না সামনে কি হতে চলেছে। ওদিকে আঁচাল সবগুলো অক্সিটোসিন পরীক্ষা করে একেবারে হতভম্ব হয়ে যায়। যেখানে 0.6 গ্রাম অক্সিটোসিন থাকার কথা সেখানে প্রায় 6000 ml আছে, প্রায় 1000 গুণ বেশি অক্সিটোসিন। গরুবাক্স বলে সে বুঝতে পারছে না সমস্যা কিসের, তারা তো বহু বছর ধরে অক্সিটোসিন ব্যবহার করে আসছে। আঁচাল তখন বলে গরুর শরীরে যে ভাইরাস থাকে তা শরীরে ঢুকে মরে যায়, কিন্তু যখন এত বেশি অক্সিটোসিন যায় তখন সেটা ভাইরাস ব্যবহার করে আর ভাইরাস নিজেকে সুরক্ষা দিয়ে শরীরের ভেতরেই তাণ্ডব চালায়। গরুবাক্স তো তখনও কিছুই বুঝতে পারছিল না, কিন্তু আঁচালের এখন তাকে বোঝাবারও সময় নেই। সে সব অক্সিটোসিন ফেলে দিতে বলে আর বলে এই গত 3 দিনে যত দুধ রয়েছে সব ব্যবহার না করতে, সব ফেলে দিতে। গরুবাক্স বলে সবগুলো দুধ তো বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে তো এবার আঁচাল হতভম্ব হয়ে যায়, কারণ এই দুধ যদি মানুষ একবার খায় তাহলে ভয়ানক অবস্থা শুরু হয়ে যাবে। ওদিকে আমরা দেখতে পাই একজন ট্রাক ড্রাইভার ধাবায় গাড়ি থামিয়ে চা খাচ্ছে। সে চা ওই বিষাক্ত দুধ দিয়েই তৈরি, আর এই চা খেয়ে ওই ড্রাইভার তো একেবারে জম্বির মতো হয়ে যায় আর সাথে সাথে ওই চায়ের দোকানের কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর জিতেন্দ্রের প্রতিবেশী পেটের পরিবারকে দেখি আমরা, অর্থাৎ গল্পের শুরুর দৃশ্যটা দেখা যায়। পেটের মা সেই অক্সিটোসিন গরুর গায়ে ইনজেক্ট করে দেয় আর সেই গরুর দুধ দোয়ায়। পেটের ছোট ভাই এসে দুধ খেয়ে সাথে সাথে ইনফেক্টেড হয়ে যায় আর সেই কারণেই সে জম্বিতে পরিণত হয় আর ওরকম অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। শুরুতে আমরা যেভাবে দেখেছিলাম আর কি, পেট তো হতভম্ব হয়ে যায় নিজের মা আর ভাইকে দেখে। সে বুঝতে পারে তার বিপদ, তাই সে পালানোর জন্য দ্রুত ছাদে চলে যায়, কিন্তু তার ভাইও তার পেছন পেছন যায়। জিতেন্দ্র তো তার পাশের ছাদেই ছিল। সে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে দুই ভাইকে দেখে আর ভাবে হয়তো তারা মারামারি করছে, তাই সে তাদের কাছে যায়। এরপরই ব্যাপারটা বুঝতে পারে আর কোনো মতে ওই আক্রান্ত ছেলেটিকে খাঁচাবন্দি করে আর তাকে বারবার জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে তো কিছুই বলতে পারছিল না। জিতেন্দ্র তখন সবকিছু জানাতে তার মায়ের কাছে যায়। তখন সে দেখতে পায় তার মায়েরও তো একই অবস্থা। সে তো এসব দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল, তাই সে কোনো মতে পেটকে পালাতে বলে আর তার মাকে ধরে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর সেও বাইরে যায়। বাইরে বের হয়ে সে তো আরো ঘাবড়ে যায়। বাইরে পুরো গ্রামে যেন এক ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। একে অপরকে কামড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, নিজের আপন মানুষকে নিজেরা মেরে ফেলছে। পুরো গ্রামে অদ্ভুত ক্রিয়েচারে ভরে গেছে। জিতেন্দ্র আর পেট তখন কোনো মতে তাদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে ছুটতে থাকে। তবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরই তাদের সামনে এসে পড়ে সোসা। সোসা বলে জিতেন্দ্র নিশ্চয়ই তার ভয়েই নিজ গ্রাম থেকে পালাচ্ছে। জিতেন্দ্র তখন তাকে বলে তাদের হাতে সময় নেই, এক্ষুনি তারা এসে তাদের উপর আক্রমণ করবে, তাই সেও যেন পালায়। সোসা তখন দাপট দেখিয়ে বলতে থাকে কার এত সাহস শুনি যে তার উপর আক্রমণ করবে। এই বলতে বলতেই দেখা যায় আক্রান্ত সবাই তাদের দিকেই ছুটে আসতে থাকে। সোসা কিছু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। জিতেন্দ্র পেটকে নিয়ে পালায় আর জম্বিরা সেই সুযোগে সোসার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে জিতেন্দ্ররা সোসারই গাড়িতে চেপে বসে আর জীবন বাঁচাতে অন্য কোথাও যেতে থাকে। ওদিকে গ্রামের রাস্তায় এক ছেলেকে তার বন্ধুরা ডাকছিল, তারা তার জন্যই অপেক্ষা করছে, কারণ দেরি হয়ে যাচ্ছে। তবে বন্ধু কাছে আসাতেই হতভম্ব হয়ে যায় ছেলেরা আর দেখে তাদের বন্ধুর শরীরে রক্ত আর সে মুখে কামড়ে আছে কারো হাত। কেউ কিছু বোঝার আগেই ছেলেটি বাসে চড়ে বসে আর সবার উপর হামলে পড়ে। সবাই তখন নিজেদের বাঁচানোর জন্য বাস থেকে নামার চেষ্টা করে। সেখানে জিতেন্দ্রের বন্ধুও ছিল। সে তখন কোনো মতে পালায় আর তখনই তার দেখা হয় জিতেন্দ্রর সাথে। সবাই মিলে একটা ঘরে নিজেদের বন্দি করে ফেলে। তখন জিতেন্দ্র সেই সময় কোকোর খবর জানতে তাকে কল দেওয়ার চেষ্টা করে, তবে সে কল দিতে পারে না, কারণ ফোন তো সোসার কাছে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। জিতেন্দ্রের ওই বন্ধু 33 তখন
অন্য বন্ধুকে কল দেয়, কিন্তু সেও কল ধরে না। আমরা দেখতে পাই সেই বন্ধুকে জম্বি আক্রমণ করেছে। তারা তো বুঝতেই পারে না হঠাৎ এইসব কিছু কি করে হলো। পেট বলে এ হলো জম্বি। চায়না যেমন করোনা ভাইরাস পাঠিয়েছে, এবার পাঠিয়েছে জম্বি ভাইরাস। 33 তখন কাঁদতে কাঁদতে বলে 2 ঘন্টার ভেতর সব শেষ হয়ে যাবে। তারা সোশ্যাল মিডিয়ায় দেখে পুরো পাঞ্জাবের অবস্থা ভয়াবহ। সব জায়গায় হইচই শুরু হয়েছে, সরকার পর্যন্ত নড়ে চড়ে বসেছে। কিভাবে এসব ঠিক হবে কেউ জানে না। সবকিছু দেখে একেবারে হতাশ হয়ে যায় তারা, আর মাথায় হাত দিয়ে বসে পড়ে জিতেন্দ্র। তার বারবার শুধু কোকোর কথাই মনে পড়ে। কোকোর কথা ভেবে সেবার নড়ে চড়ে বসে। সে ঠিক করে নেয় সে বের হবে, শুধুমাত্র তার কোকোকে বাঁচাতে। তাকে বের হতেই হবে, ভয় পেলে চলবে না। তাই সে তার বন্ধুকেও এই কথা বলে, কিন্তু এই কথা শুনে 33 হতভম্ব হয়ে যায়। সে বলে সে সব কি বলছে? বাইরে এমন অবস্থায় তারা কোনো মতে বেঁচে ফিরেছে, আর সে এখন বলছে সে কোকোকে বাঁচাতে বের হবে? কখনোই না, সে তাকে বের হতে দিবে না। আর কোকো হয়তো নিজেই এখন জম্বি হয়ে আছে, তাকে দেখলে কামড়ে ধরবে। তাদের অবস্থা হবে ট্রেন টু বুসান সিনেমার মতো। জিতেন্দ্র তখন কোনো কিছু মানতে চায় না। তার মন বলছে কোকো বেঁচে আছে আর তার জন্য অপেক্ষা করছে। তাই সে এবার তার পুরো প্ল্যান বলে। তারা এখানে বের হবে, কিন্তু রাস্তা দিয়ে যাবে না, মাঠঘাট জঙ্গল দিয়ে চলে যাবে, যেন জম্বিরা তাদের না দেখে। এখানে তারা সারা জীবন তো আর আটকে থাকতে পারবে না, তাদের বের হতেই হবে। একবার চেষ্টা করতে দোষ কি? তাই সে এই বলেই দরজা খুলে বাইরে তাকায়, আর তখনই দেখে 6টা জম্বি আছে সেখানে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর আবারও দরজা বন্ধ করে দেয়। এরপর বলতে থাকে তারা 3 জন আছে, একজনের 2টো করে জম্বি শেষ করতে হবে। 33 বলে পেটে তো ছোট, সে কি করে পারবে? জিতেন্দ্র তখন তার অভ্যাস মতো মোটিভেশনাল স্পিচ দেয়, যাতে করে 33 রাজি হয়ে যায়। আর তারাও বেরিয়ে পড়ে। হাতে নেয় সেখানে থাকা শাবল, লাঠি, কোদাল। এরপর দেখা যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। মেডিকেল টিম, সেনাবাহিনী সবাই কাজ করছে। পাঞ্জাবকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে দেওয়া হয়েছে। সরকার তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবে, তাই সবাই যেন বাড়িতে থাকে আর সেফ থাকে। সে যখন কথা বলছে তখন লাইভ টিভি চ্যানেলে পুরো দেশের সামনে এক জম্বি চলে আসে আর তার উপর হামলে পড়ে। তাকে সেখানে সে কামড়ে দেয়। পুরো দেশবাসী তো হতভম্ব হয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। ওদিকে জিতেন্দ্র বের হয়ে সামনে একদল জম্বি দেখে। তাদের দেখে তো সে আবারও ভয় পেয়ে দ্রুত ঘরে ঢুকে পড়ে। তখন 33 বলে তার মোটিভেশন এখন এত সহজে শেষ হয়ে গেল কেন? এই সময় পেটের চোখ পড়ে এক বড় সাদা কাপড়ের দিকে। তারা সেটা তুলে নেয় আর জম্বিদের সেটা দিয়ে ঢেকে বের হয়ে আসে। জম্বিরা তো সেটা সরাতেই পারে না, আর এই সুযোগে তারা পালায়। 3 জন তখন অনেকক্ষণ প্রাণপণে ছুটে। একসময় পেটের পানি তৃষ্ণা লাগে। জিতেন্দ্র তখন রাগ করে বলে এখানে তারা পানি পাবে কোথায়? আর চারিদিকে এখন বিপদ। এই সময় দূরে দেখা যায় এক লোক চুপচাপ বসে আছে আর একজন কীটনাশক দিচ্ছে। এই বিপদে তারা বাইরে কি করছে 3 জন বুঝতে পারে না। হঠাৎই তাদের দিকে তারা ছুটে আসে। এরাও জম্বি। দেখা যায় কয়েকজন জম্বি তাদেরকে ঘিরে ধরে। এক বৃদ্ধ তো 33কে কামড়ে দিতেই নিবে, তখনই জিতেন্দ্র একটা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। হঠাৎ করেই তখন রিংটোন বেজে ওঠে, আর এই শব্দ শুনেই তো সব জম্বি সেদিকে ছুটে যায়। এটা দেখে তারা বুঝতে পারে এই জম্বিরা শব্দের প্রতি আকৃষ্ট হয়। এর মধ্যেই ফোনের চার্জ শেষ হলে আবারও তাদের দিকে ছুটে আসে জম্বি। ততক্ষণে আঁচাল এসে জম্বিদেরকে মেরে তাদের বাঁচায়। 33 তো তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আঁচাল তখন রাগ করে বলে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছে, তাহলে তারা কেন বের হলো? তারা কি জানে না চারিদিকে বিপদ? 33 বলে তারা সামনের গ্রামে যাচ্ছে। জিতেন্দ্রর গার্লফ্রেন্ড সেখানে থাকে, তাকে সেখান থেকে উদ্ধার করতেই তারা বের হয়েছে। এসব শুনে আঁচাল এবার আরো রেগে যায় আর বলে তারা নিজেদের কি ভাবে? মানুষ নিজেরা বাঁচতে পারছে না, সেখানে তারা আরেকজনকে বাঁচানোর জন্য যাচ্ছে। তাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? জিতেন্দ্র বলে সে নিজেও তো বাইরে বাইরে ঘুরছে। তাহলে? আঁচাল বলতে থাকে সে একজন বিজ্ঞানী, সে চণ্ডীগড় যাচ্ছে তার হেড অফিসে। এই ভাইরাস কিভাবে শুরু হয়েছে, কি করে সব হচ্ছে, সে সব কিছু জানে, আর এই ব্যাপারেই জানাতে সে চণ্ডীগড় যাচ্ছে। এরপর আঁচাল তাদের পরামর্শ দেয় তারা যদি বাঁচতে চায় তাহলে যেন দ্রুত কোনো নিরাপদ জায়গায় চলে যায়, সেটাই তাদের জন্য ভালো হবে, না হলে তারাও জম্বিতে পরিণত হবে যে কোনো সময়। তখন তাদের আরেক বন্ধু 34 কল দেয়। সে বলে সে এখন আটকে আছে, জম্বিদের জন্য বের হতে পারছে না। তাদের কাছে ফোন দেখে তখন আঁচাল বলে তাদের ফোন আছে, এতক্ষণ বলেনি কেন? তার খুব জরুরি ভাবে ফোন করা দরকার। 33 তখন অনুরোধ করে বলে তার বন্ধু একটা জায়গায় আটকে আছে, তাকে বাঁচাতে হবে। আঁচাল যেন তাকে সেই জায়গায় পৌঁছে দেয়।
বাধ্য হয়ে আঁচাল তাদের তিনজনকে বাইকে তুলে নেয়। ওই জায়গায় পৌঁছে তারা দেখতে পায় সেখানে অসংখ্য জম্বি। এরা দেখেই তো তারা ভয় পেয়ে যায় আর দ্রুত লুকিয়ে পড়ে আর দূর থেকে জম্বিদের উপর নজর রাখতে শুরু করে। আঁচাল তখন জিজ্ঞেস করে জায়গাটা ভালো করে কে চেনে জানে। জিতেন্দ্র জানায় তারা দুজনেই চেনে, তারা এখানে প্রায়ই পার্টি করতে আসে। পার্টিতে কিভাবে মুরগি রান্না করে তারও বিস্তারিত বর্ণনা শুরু করে এই দুই বন্ধু। আঁচাল তখন খুবই বিরক্ত হয়ে যায়, কারণ এই পরিস্থিতিতে সে মোটেও মুরগি রান্নার রেসিপি শুনতে ইন্টারেস্টেড নয়। তাই সে বলতে থাকে তারা ভেতরে কিভাবে যাবে সেটা যেন তারা বলে। শেষ পর্যন্ত তারা ময়দানে নামে, হাতে বস্তা পেঁচিয়ে নেয় তারা, যেন জম্বিরা কামড় দিলেও তাদের হাত না কাটে। তখনই পেটের আবার টয়লেট চাপে আর একসময় সে বায়ু ছাড়ে, সেই শব্দেই জম্বিরা তাদের দিকে আকৃষ্ট হয়। জিতেন্দ্র তখন জম্বিদের নিজের দিকে নেয় আর বাকিদের সেখান থেকে পালাতে বলে। এভাবে বহু কষ্টে তারা ৩৬-এর কাছে পৌঁছে যায়। আঁচালকে দেখেই তো ৩৬ জড়িয়ে ধরতে চায়। ৩৩ তখন তাকে দূরে থাকতে বলে আর নিজেই জড়িয়ে ধরে তাকে। বন্ধুকে সুস্থ দেখে তারা এবার হাফ ছেড়ে বাঁচে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়, তাই আঁচাল বলে তাদের রাতটা এখানে কাটানো উচিত। ৩৬ তখন খিচুড়ি রান্না করে আর তারা সবাই বেশ মজা করে খেয়ে নেয়। খেতে খেতে আঁচাল তাদের জিজ্ঞেস করে তাদের নামগুলো এমন কেন, ৩৩, ৩৪। তা তো তারা সঠিকভাবে বলে না। ৩৩, ৩৪ বলে। ৩৪ এইসব নিয়ে কিছু বলার আগে ৩৩ বলে ওগুলো তাদের স্কুলের রোল নাম্বার ছিল। এরপর ৩৩ জিজ্ঞেস করে সে এত ভালো বাইক চালাতে আর পিস্তল চালাতে জানে কি করে। আঁচাল জানায় তার পরিবারের সবাই আর্মিতে ছিল আর সেখান থেকেই সে এসবের ট্রেনিং নিয়েছে। এবার ৩৩ তার মনের কথাটি জিজ্ঞেস করে যে আঁচাল সিঙ্গেল কিনা। আঁচাল তখন জানায় যে তার একটা রিলেশনশিপ ছিল, তবে ছেলেটা তাকে ধোকা দিয়েছে, তাই সে সম্পর্ক শেষ করে দিয়েছে। আর শুধু সম্পর্ক নয়, তার বয়ফ্রেন্ডকেও সে শেষ করে দিয়েছে। এই কথা শুনে ৩৩ তো এবার বেশ ভয় পেয়ে যায়, তাই সে আর কোনো কথা বাড়ায় না। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সকালে আবারও গাড়ি নিয়ে বের হয়ে যায় তারা। জিতেন্দ্র বলে তাদের আগে কোকোর গ্রামে যাওয়া উচিত, এরপর আঁচাল তার হেড অফিসে যেতে পারে। আঁচাল বলে কোকো আসলে খুবই সৌভাগ্যবান, জিতেন্দ্র নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচাতে যাচ্ছে, অথচ সে জানেও না যে সে বেঁচে আছে কি নেই। জিতেন্দ্র তখন বলে তার ভাগ্য ভালো, কারণ সে কোকোকে পেয়েছে, কারণ কোকো খুবই ভালো একটা মেয়ে। প্রতিদিন তারা দেখা করে। কোকো ছাদে আসে আর বাইক নিয়ে জিতেন্দ্র তার বাড়ির সামনে যায়। এটা বলতে বলতেই সে কোকোর কল্পনায় বিভোর হয়ে যায়। তবে তার হুঁশ ফেরে যখন তাদের গাড়ির সামনে একদল জম্বিকে দেখা যায়। এদের মধ্যে সে গোল্ডিকেও দেখতে পায়। গোল্ডি বলেছিল আরো মানুষ নিয়ে আসবে সে, কিন্তু জম্বি নিয়ে আসবে তা জিতেন্দ্র কখনো ভাবেনি। তারা তখন কোনো মতে সামনে আগানোর চেষ্টা করে। জম্বিগুলো তখন গাড়ির উপর লাফিয়ে পড়ে। এক জম্বি তো ৩৪-এর হাত কামড়ে দেয়। কোনো মতে তখন তাদের সরিয়ে এক সাইডে গাড়ি নিয়ে আসে আঁচাল। এরপর সে ৩৪-এর দিকে পিস্তল তাক করে। ৩৩ তখন পিস্তল সরাতে বলে তার ভাইয়ের মতো বন্ধু মানুষ, কোনো জম্বি নয়। ৩৪ও তখন আঁচালকে বোঝানোর চেষ্টা করে তাকে এভাবে না মারতে, তবে আঁচাল তো তাকে দেখেই বুঝতে পারে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে সে, তাই আঁচাল তার দিকে বারবার পিস্তল তাক করে আর ৩৩ তাকে থামাতে চায়। এই নিয়ে শুরু হয় হট্টগোল। এর ভেতরেই ৩৪ ধাক্কা খায় আর কুয়োতে পড়ে যায়। বন্ধুকে বাঁচাতে গিয়েও সে আর বাঁচাতে পারে না। ৩৩ তখন খুব হতাশ হয়ে যায়। জিতেন্দ্র তাদের বলে তারা যেন সবাই ফিরে যায়। কোকোর গ্রাম পর্যন্ত সে একাই যাবে, এটা তার সমস্যা, তাই এই সমস্যার সমাধানও সেই করবে। ৩৩ এই মাত্র ৩৪কে হারিয়েছে, তাই সে বলে সে তাকে হারাতে পারবে না। তারা ছেলেবেলার বন্ধু, ছেলেবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন সে কিছুতেই তাকে ছেড়ে যাবে না। পেটো বলে তারা একটা টিমের মতো, তাই তারা একসাথেই থাকবে। আঁচাল তখন বলতে থাকে তাকে সাহায্য করতে পারলে আঁচালের ভালোই লাগবে, তাই সে যেন আর কিচ্ছু না বলে। এরপরই তারা 4 জন একত্রিত হয় আর আবারও রওনা দেয় জম্বি হান্টিং মিশনে। পথে যেতে যেতে তাদের সামনে আর একটা জম্বি পড়ে। আঁচাল তখন তাকে সাথে সাথে গুলি করে দেয়। এটা গুরু বাক্সের কাছ থেকে আনা বন্দুকের শেষ গুলি ছিল। যাক তো তারা কোনো মতে তখন গ্রামে পৌঁছে। কোকোর বাড়ির সাথে অনেক মানুষ দেখা যায়। কাছে গেলে তারা দেখতে পায় এরা তো কেউ মানুষ নয়, সবাই জম্বি। অসংখ্য জম্বি কোকোর পুরো বাড়ি ঘিরে রেখেছে। সবাই তো তখন খুব ভয় পেয়ে যায়। ৩৩ বলে তারা সেখানে যেতে পারবে না, তারা ফিরে যাবে। জিতেন্দ্র তখন বলে কিছুক্ষণ আগে তো তারা বড় বড় কথা বলছিল যে তারা একসাথে থাকবে, এটা সেটা, এখন কেন পিছিয়ে যাচ্ছে? ৩৩ বলে যাই হোক, এত জম্বির ভেতরে তারা যেতে পারবে না। জিতেন্দ্র তখন বলতে থাকে এত দূর আসার পর সে হার মানবে না, তার কোকো তার জন্য অপেক্ষা করছে,
তাকে তার বাঁচাতেই হবে। আচালও তখন এই প্রস্তাবে রাজি হতে চায় না, কারণ এত জম্বির মধ্যে দিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। এছাড়া তাদের পিস্তলেও আর কোনো গুলি নেই। সবচেয়ে বড় কথা, তারা এখনো জানে না কোকো বেঁচে আছে নাকি মরে গেছে। এর মধ্যে ভেতরে গিয়ে লাভ কি, আর ভেতরে তারা যাবেই বা কিভাবে? জিতেন্দ্র তখন বলে তারা কোনো মতে বাড়ির সামনে যেতে পারলেই হবে। সেখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়েই তারা কোকোর ঘরে চলে যেতে পারবে। ৩৩ তখন বলে কোকোর ঘরে যদি জম্বি থাকে তাহলে তারা কি করবে? জিতেন্দ্রর তখন একটাই কথা, যে আগে তারা ভেতরেতে যেয়ে দেখুক। তারা ভেতরে যাবে জম্বিদের মধ্য দিয়ে হেঁটেই। তার এই পরিকল্পনা শুনে বাকি ৩ জন অবাক হয়ে যায়। জিতেন্দ্র বলে সে বলেছিল তাদের মাথায় কোনো বুদ্ধি নেই, জম্বিরা বুঝতেই পারবে না তারা মানুষ। তারা জিতেন্দ্রদেরকেও নিজেদেরকেও ভাববে। আচাল তখন বলে না, তারা অবশ্যই বুঝবে। তাদের শরীরের তাপমাত্রা থেকেই বুঝে যাবে তারা মানুষ। তখন পেট কিছু একটা ভাবে আর বলে তারা তাদের শরীরে কাদা মেখে নিলে জম্বিরা তাদের শরীরের তাপমাত্রা বুঝতে পারবে না, আর তারা সেখান থেকে সহজে চলেও যেতে পারবে। আচালের এই বুদ্ধিটা খুবই পছন্দ হয়, তাই সে কিছু বলার আগেই ৩৩ তার গায়ে কাদা মারতে থাকে। আচাল এতে বেশ বিরক্ত হয় আর বলে সে পুরো কথা শুনে নিতে পারে, শরীরে কাদা মাখার দরকার নেই। একটা কাপড়ে কাদা মেখে তা মাথার উপরে ধরলেই হবে। সেই উপায়েই তারা ধীরে ধীরে এগোতে থাকে। ভেতরে অসংখ্য মানুষ বা জম্বি দেখেই বোঝা যাচ্ছিল কোকোর বিয়ের দিনে এই ঘটনা ঘটেছে, কারণ সবাই বিয়ের পোশাক পরে সেজেগুজে আছে। তারা জম্বির মতো করে এগোনোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই জিতেন্দ্র তার বস কুলদীপকে দেখতে পায়। তাকে দেখেই তো সে এক্সাইটেড হয়ে যায় আর তার মাথার কাদা মাখা কাপড় সরিয়ে ফেলে। ঠিক তখনই জম্বিরা ছুটে তাদের পেছন পেছন আসে। তারা তখন দৌড়ে পালাতে থাকে। পানির ট্যাঙ্কার দেখে জিতেন্দ্র ঠিক করে তাদের পানি ছিটাবে, তবে সেই ট্যাঙ্কও খালি দেখা যায়। তারা তখন কার্নিশে উঠে দাঁড়ায় আর সেটা ভেঙে যেতে নেয়, তাই তারা দ্রুত সরার চেষ্টা করে। তখনই একটা ঘরের জানালা খুলে যায়। একজন লোক যার মুখে মাস্ক লাগানো ছিল আর তাকে দেখে বোঝা যাচ্ছে সে এখনো সুস্থ মানুষ, তাই সে হাত বাড়িয়ে দেয়। তার নাম হলো জেঙ্গা। জেঙ্গা তাদের টেনে ওঠায়। তারা তখন তাকে সবকিছু খুলে বলে। জেঙ্গা বলে জিতেন্দ্র ভালোবাসার জন্য যেহেতু এসব করছে তাই সে তাকে সাহায্য করবে। সে 2 ঘরের মাঝে সিঁড়ি রাখে। এই সিঁড়ি দিয়েই তাকে হেঁটে যেতে হবে। নিচে পড়ে গেলে হাজার হাজার জম্বির উপর পড়বে সে। জিতেন্দ্র তখন সিঁড়ি পার হতে বেশ ভয় পাচ্ছিল। সে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবুও সে তার ভালোবাসার কথা ভেবে উপরওয়ালার নাম নেয় আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে অন্য পাশে চলে যায়। এরপর যায় পেট আর আচাল। আর তারপর যখন ৩৩ যেতে নিবে তখনই সিঁড়িটা ভেঙে নিচে পড়ে যায়। পুরোটা ভেঙে পড়ে না, কোনো মতে ঝুলে থাকে সে তো বেশ ঘাবড়ে যায়। সবাই তখন তাকে বলে সে যেন উপরে উঠে আসার চেষ্টা করতে থাকে। ৩৩ বলে সে কিছুতেই উঠে আসতে পারবে না, তার ভাগ্যে এখন মৃত্যুই লেখা আছে। তাই সে আচালকে বলে আচালকে সে তার মনের কথা বলতে চায়। সে তাকে ভীষণ ভালোবাসে, এতদিন বলার সাহস করতে পারেনি, তবে আজ যেহেতু সে চলেই যাচ্ছে তাই বলে দিচ্ছে। এরপর জিতেন্দ্রকে সে বলে সে যেন তার বাচ্চাদের ৩৩-এর কথা জানায়। ৩৩ আর ৩৪ আঙ্কেল তাদের ভালোবাসার জন্য জীবন দিয়েছে, এটা যেন সে তাদেরকে জানায়। এই বলে সে হাত পা ছেড়ে দেয়। সে যখনই জম্বিদের নাগালের মধ্যে যাবে এই সময়ই তারা দেখে সিঁড়ি ধীরে ধীরে উপরে উঠছে। এক সময় সে জম্বিদের নাগালের বাইরে চলে যায়। দেখা যায় আসলে জেঙ্গাই উপর থেকে দড়ি দিয়ে সিঁড়ি টেনে ধরেছে। সিঁড়ি উপরে ওঠানোর পর আবারও ৩৩ সাহস ফিরে পায় আর বাকিদের মতো করে সেও পার হয়ে যায়। তারা সবাই মিলে তখন জেঙ্গিকে ধন্যবাদ জানায়। জেঙ্গি বলে তারা যেন এখন সাবধানে থাকে আর এই জেঙ্গির কথা মনে রাখে। তারাও বলে যে হ্যাঁ, তারা অবশ্যই তার কথা মনে রাখবে, কারণ সে তো ভোলার মতো মানুষ নয়, সেই তো তাদের জীবন বাঁচালো। এবার সবাই কোকোর বাংলোতে যায়। পুরো বাংলো একেবারে শুনশান নীরব, তাই তারা ঘুরে ঘুরে কোকোর ঘরে পৌঁছে যায়। সেখানে একজনের লাশ পড়ে আছে। এই লাশ দেখে জিতেন্দ্র প্রচুর ভেঙে পড়ে। সেভাবে তার কোকো বুঝি আর নেই। সে তখন আচালকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর ঠিক তখনই দেখা যায় সেখানে কোকো চলে আসে। জিতেন্দ্রকে অন্য মেয়েকে জড়িয়ে ধরে থাকতে দেখে সে বেশ ক্ষুব্ধ হয় আর তার নাম ধরে চিৎকার করে ওঠে। সবাই দেখতে পায় কোকো আসলে বেঁচে আছে। কোকো তখন রাগ করে সেখান থেকে চলে আসে। জিতেন্দ্র তখন তার পেছন পেছন যায় আর তাকে বোঝায় যে সে ভেবেছিল কোকো মারা গেছে, তাই আচালকে জড়িয়ে ধরে সে কেঁদে মনটা হালকা করছিল। আচাল তো একজন বিজ্ঞানী, তার সাথে জিতেন্দ্রর কোনো সম্পর্ক নেই, তবে কোকো তাও মানতে চায় না। জিতেন্দ্র তখন বলে সে তো দেখছে পুরো গ্রাম জম্বি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এত কষ্ট করে জিতেন্দ্র শুধুমাত্র তাকে বাঁচাতে এখানে এসেছে, এসব কি সে দেখতে পাচ্ছে না? আর কোকো তো এমনটাই চেয়েছে। এসব শুনে কোকোর মন গলে যায়
একে অপরের সাথে তখন তারা কোরিয়ান ভাষায় ভালোবাসা আদান প্রদান করে। এই সব কিছু আঁচাল দূর থেকে দেখতে থাকে আর বলে এসব কি ধরনের নাটক। তার দিকে তখন মুগ্ধ চোখে চেয়ে থাকে 33 আর বলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়। তখন মানুষ কি করে না করে কোনো কিছুর হুঁশ থাকে না। যাক, এরপরই তারা সবাই তৈরি হয়ে নেয় আর কোকোকে নিয়ে বেরিয়ে যেতে থাকে। যাওয়ার আগে কোকো একটা মজা করে। তার ফুপু যে জম্বি হয়ে গেছে আর একটা ঘরে বন্দি আছে সে তার কাছে যায় আর তাকে ডেকে তার প্রিয় সরিষার শাক দেয়। এরপর সে জিতেন্দ্রকে দেখিয়ে বলে সে তার সাথে পালিয়ে যাচ্ছে। সে এসব করে কারণ তার ফুপু তো এখন কিছুই করতে পারবে না। তবে জিতেন্দ্র তখন দূর থেকেই ফুপুর আশীর্বাদ নেয়। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে সেই সময় জিতেন্দ্র বলে সামনের দরজায় জম্বিরা আছে, তাই তারা পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়বে, তাহলে তারা আর কিছু টেরই পাবে না। এরপর সে চেক করার জন্য যায় যে বাইরে কি অবস্থা। সে তো দেখে সেখানে জম্বি কিলবিল করছে। একজন তো দরজা ভেঙে ভেতরে হাতই ঢুকিয়ে দেয়। এই ভাঙা ফাঁকা দিয়েই কোকো দেখতে পায় এই জম্বিদের লিডার যে সে আর কেউ নয়, সোসা। সোসা আর তার পুরো দলবল যারা জম্বি হয়ে গেছে তারাই এখানে চলে এসেছে। এসব দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর ওই জম্বিরাও তো মুহূর্তের মধ্যে দরজা ভেঙে ফেলে। এরপর শত শত জম্বি তাদের বাড়িতে ঢুকে যায়। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে সবাই। তারা চেষ্টা করে নিজেদের বাঁচাতে। একদিকে আঁচাল আর 33 আর অন্যদিকে কোকো আর জিতেন্দ্র তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। পেটও এক জায়গায় লুকিয়ে পড়ে। অনেক চেষ্টা করেও দুই যুগল জম্বির হাত থেকে বাঁচতে পারে না। তবে তারা যখন বুঝতে পারে যে তারা আর বাঁচতে পারবে না আর তাদের উপর এখনই জম্বি হামলে পড়বে, তখনই তারা গান বাজাতে শুরু করে। আর এই বিকট শব্দ শুনে সেদিকে সব জম্বি ছুটে যায়। মুহূর্তেই পুরো জায়গাটা ফাঁকা হয়ে যায়। আর এই কাণ্ড করেছে ছোট্ট পেট, কারণ সে তো আগে থেকেই জানতো শব্দ শুনে জম্বিরা আকৃষ্ট হবে। তাই সে বিয়ে বাড়ির স্পিকার বাজায় যাতে সব জম্বিরা ওদিকেই চলে যায়। তার প্ল্যান মোতাবেক সব জম্বি সেই স্পিকারের কাছেই ছুটে যায়। তারা সবাই এরপর নিরাপদে নিচে নেমে আসে আর খুব খুশি হয়। তবে এখনো সব শেষ হয়নি। সবাই চলে গেলেও সোসা সেখান থেকে যায়নি। সে তখন হুট করে জিতেন্দ্রের সামনে চলে আসে। তার শরীর তখন ভয়ানকভাবে বাঁকতে থাকে। মুখ দিয়ে ভয়াবহ শব্দ বের হয়। সোসা তো জম্বি হয়েও তাকে মারতে আসে, যা আগে কোনো জম্বি করেনি। দেখা যায় দুজনের মধ্যে তখন অনেক লড়াই হয়। এক সময় টাল সামলাতে না পেরে ছাদ থেকেই পড়ে যায় সোসা। জিতেন্দ্রই তাকে ধাক্কা দিয়ে দিয়ে অন্য জম্বিদের মধ্যে পাঠিয়ে দেয়। এরপরই তারা গ্যাস সিলিন্ডার আনে আর আগুন দিয়ে সেই পুরো জায়গা জ্বালিয়ে দেয়। সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণ হয়। এরপরে তারা সবাই গাড়িতে উঠে পড়ে, রওনা দেয় নিরাপদ জায়গার উদ্দেশ্যে। সেখান থেকে যেতে যেতে জিতেন্দ্র বলে সোসা মোটেও অন্য জম্বিদের মতো নয়, একেবারে অন্য রকম। তাকে দেখে মনে হচ্ছে সে এখনো ঠিকভাবে মারা যায়নি কিংবা ঠিকভাবে জম্বিতে পরিণত হয়নি। আঁচাল তখন এসব শুনে বলে তার ইমিউনিটি সিস্টেম হয়তো কোনো এক জায়গায় ভাইরাসদের বাধা দিয়েছে, তাই সে পুরোপুরি জম্বি হতে পারেনি। এমন হলে তো তার শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা। আর এই অসুখের ওষুধ যদি পাওয়া যায় তবে সোসার শরীর থেকেই পাওয়া যাবে। জিতেন্দ্র তখন মনে পড়ে সোসা কোকোকে কামড়ে দিয়েছে। তাই সে জিজ্ঞেস করে সোসা কাউকে কামড়ে দিলে কি হবে? সে কি জম্বিতে পরিণত হবে? কিন্তু আঁচাল তার কোনো জবাব দিতে পারে না। ওইদিকে আমরা দেখতে পাই আগুনে পুড়ে সোসার কিছুই হয়নি। সে তো এখন আরো ভয়ানক এক দানবে পরিণত হয়েছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে শেষ হতে হতে আমাদের বলা হয় এই গল্পের সেকেন্ড পার্ট 2027 সালেই আসতে চলেছে। আর সেখানেই হয়তো জম্বিদের আরো ভয়ঙ্কর তাণ্ডব দেখা যাবে। যাক, এই তো ছিল আজকের গল্প। জম্বিদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।